এটা আওয়ামী লীগের জন্য সোনায় সোহাগা। যদি নির্বাচন না হয়, যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু সেই তথাকথিত কোট আনকোট আওয়ামী লীগের সুবিধা হয়ে যাবে। ওটা আন্দোলনটাকে অজুহাত করে শেখ হাসিনা সরকারকে সরানোর প্রয়োজন ছিল, সেটাই ঘটেছে। এটা একটা ক্রমশ একটা ধীরে ধীরে একটা বিস্ফোরক জায়গায় পৌঁছচ্ছে আর কি। এবং বিস্ফোরক জায়গায় পৌঁছানোর অর্থ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ কার্যত একটা যুদ্ধের ময়দান হয়ে উঠছে। এখন যেটা আমি শুনছি, যখন বাংলাদেশের আগামী দিনের রাজনীতি অনেকটা পরিষ্কার হতে পারে কিছুটা হলেও, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তিনি আমেরিকা যাচ্ছেন এবং সেখানে ওয়াশিংটনের সঙ্গে কথা বলে, ফলে ওয়াশিংটন কি চাইছে পরিষ্কার সেটা বুঝে তিনি আসবেন। ফলে সেটার ক্ষেত্রে অনেকটা বাংলাদেশের বাকি পরিস্থিতিটা বোঝা যাবে। কারণ ইউনূস হচ্ছে তাদের ট্রাম্প কার্ড বলতে পারে, তাদের তাস। সেই তাসটাকে তারা সহজে ছেড়ে দেবেন আমার একটা বিশ্বাস হয় না। এখন এই ক্রিকেটটা অজুহাত করে যারা নির্বাচন পেছোতে চান, তারা নির্বাচন পেছনের কাজেই ক্রিকেটটাকে ব্যবহার করে একটা উগ্র ভারত বিরোধিতা তুঙ্গে তুলছেন। এবং সেই এনসিপি যারা জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, তারা আজকে ভারতীয় হাইকমিশন মুখে অভিযান করেছে। কারণ কি? আমার ধারণা কারণ তারা নির্বাচন, আর আপনাদের প্রেস সেক্রেটারি বলে যাচ্ছেন কারা কারা নির্বাচন পেছাতে চায়, আমরা তাদের উপর নজর রাখছি। নজর রেখে করবেনটা কি? নজর রেখেছেন যার রেখে করবেনটা কি? তিনি তো আপনাকে ক্ষমতায় বসিয়েছেন রে ভাই। ওই ছাত্ররাই তো ইউনূসকে ডেকে এনেছিল। তো তার উপর কি নজর রাখছেন আপনি? নজর রেখে করবেন? আপনার কথা ঘন্টা শুনছে তারা, আপনার কথা শুনে তারা চলে যাচ্ছে। তারা নিজেরা প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচনের, এটি বিশেষ দলকে সুবিধা করে দেওয়া হচ্ছে, কথা বলছেন তারা। তারা বলছেন যে এই ক্ষেত্রে সমস্ত সুবিধা যেভাবে নির্বাচন যেভাবে প্রার্থী পদ বাতিল করা হয়েছে খুব সামান্য অজুহাতে, সেটার পেছনে একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ করছে বহু জায়গায়। ফলে এখন পর্যন্ত আগামী এক সপ্তাহ বা সম্ভবত 20 তারিখ শেষ তারিখ আপনাদের পাল্টা অভিযোগের নিষ্পত্তি হওয়ার, এবার 22 তারিখে চূড়ান্ত ভোটার প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সেই দিন থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে সত্যি নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এই আর কি। মৌলবাদীরা, জঙ্গিরা চান না স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হোক। দাদা, আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা আপনি নিজে থেকেই বলে দিয়েছেন। তারপরও আমি একটু জানতে চাই যে আসলে এইসব যে হচ্ছে, এটা দুই দেশের মধ্যে, বাংলাদেশ ইলেকশন হলো না, না হওয়ার পরে কি হবে না হবে সে সম্পর্কে আমরা বলি, সবসময় জানি দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। কিন্তু এই দুই দেশের সম্পর্ক, এই যে ক্রিকেটের সূত্র ধরে এত বড় পরিণতি আশঙ্কা করছেন আপনি, তখন এই দুই দেশের সম্পর্ক কোন জায়গায় যাবে? আরো কোথায় আর কোথায় যাওয়ার আছে? আর কোথাও যাওয়ার নেই। এক বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো জায়গায় স্থলভাগে আর কোনো জায়গায় নেই। ফলে পরিস্থিতি হচ্ছে যে এই সিদ্ধান্তটা এখন আমি বলছি যে যদি কোনো কারণে, যেটা সবসময় অনেকেই বলেছেন, বাংলাদেশের অনেক সিনিয়র নেতারা বলেছেন, সেটা আমিও মনে করি, যে যদি নির্বাচন না হয়, যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু সেই তথাকথিত কোট আনকোট ফ্যাসিবাদী আওয়ামী লীগের সুবিধা হয়ে যাবে। এটা কিন্তু ঘটনা। ফলে এটা আওয়ামী লীগের জন্য সোনায় সোহাগা। এখন আমি বলবো না যে আওয়ামী লীগ তো দিল্লি থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়নি, সেটা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করেছে। আমি আরেকটু বিষয় জানছি, আমরা গত দুদিন আগে জেনেছি আপনাদের ত্রিপুরা সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে, আমাদের বাংলাদেশ ভারত ত্রিপুরা সীমান্তে। এই তথ্যটুকু কতটা সত্যি, এবং কেন, যদি হয়ে থাকে তাহলে সেটা কেন? এর কি কোনো এফেক্ট বাংলাদেশের উপরে আছে? এফেক্ট বাংলাদেশ না, আসলে বাংলাদেশে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখন ওখান থেকে প্রচুর এই ধরনের অবৈধ অনুপ্রবাস ঘটতে পারে, সেই জন্য গোটা এলাকায় একটা অন্ধকারাচ্ছন্ন রেখে যাতে নিরাপত্তা বাহিনী লক্ষ্য রাখতে পারেন সেরকম একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু এর সঙ্গে আর অন্য কিছু আমি এর পেছনে আর অন্য কোনো তাৎপর্য খুঁজে দেখছি না আর কি। সেরকম কিছু বাংলাদেশের অন্তত পক্ষে সেরকম ধরনের আশঙ্কিত হওয়ার কিছু আছে আমার সেটা মনে হয় না। সব থেকে সহজ তো কলকাতা যশোর থেকে ঢুকে পড়া না, সেখানে তো আছে একটা ক্যান্টনমেন্ট। আপনার এত কষ্ট করে ত্রিপুরা দিয়ে কষ্ট করে পাহাড় পর্বত পেরিয়ে যেতে হবে কেন? ভাবছে কেন? তো হয় খুব সহজ, যশোর থেকে যেভাবে যথেষ্ট, 3খানা, বেশি লাগবে না। না, আমরা সেটা চাইও না, এবং আমরা তো আর এই শান্তিতে নোবেল, সেই ব্যাপারে ভারতের কোনো সিদ্ধান্ত নেই।
এখনো কোনো সিদ্ধান্ত পাকিস্তান থেকে JF-17 আলোচিত সেই যুদ্ধ বিমান, যেটা ভারতকে নাজেহাল করেছিল বলা যায় অপারেশন সিঁদুরে, সেইটি কেনার একটা আলাপ চলছে। আপনারা কি অন্য কোনো ভাবে দেখছেন, না সহজ সরল ভাবে দেখার উপায় আছে? প্রতিরক্ষা দিয়ে ওই 4টে বিমান কিনুক আর যাই কিনুক, সে তো কোনো তো লাভ নেই। পাকিস্তানের হাতে তো বিমানগুলো ছিল, সেগুলো আমরা পহেলগাঁওয়ের যুদ্ধের পর তো দেখেছি কি হাল হয়েছে, তাই না? আমার কাছে যেটা বিস্ময়কর, যে বাংলাদেশের কাছে কি আজকে ওই বিমান কেনাটা জরুরি ছিল, নাকি লক্ষ লক্ষ মানুষের কর্মহীনতা, তাকে কর্মসংস্থানের সুযোগ করা, মানুষের হাতে খেতে পারা, জিনিসপত্রের দাম কমানো, সেটার দিকে নজর রাখা ছিল? এই কত কোটি টাকা লাগবে যে এই বিমান কিনতে? এই এত কোটি টাকা একটা বিমান কেনার জন্য কিনবেন, সেটা কিনবেন তো বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায়। বাংলাদেশে কয়েকদিন আগে দেখলাম যে আপনাদের ব্যবসায়ীরা, শিল্পপতিরা তারেক রহমানের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা বলেছেন, কি পরিস্থিতির কথা বলেছেন, এবং তার পক্ষে তো এখন কিছু করা সম্ভব না। তিনি বলেছেন যদি আমরা ক্ষমতায় আসি তখন এই প্রতিকারগুলো করা হবে। সেটা তো দীর্ঘ সময় ব্যাপী। এখন যে আশঙ্কা চলছে ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন না হয়, তাহলে তো তলানিতে আরো যাবে। ফলে এখন জোর করে এই টাকা, এত টাকা, প্রথম কথা বাংলাদেশ সরকার তো বিশ্বাস করেন যে শেখ হাসিনা সমস্ত কিছু গোপন রাখতেন। তা আমি তো চাইবো ইউনূসের মতো একটা ভদ্র সৎ মানুষ, তিনি এটা প্রকাশ্যে ঘোষণা করুন কত কোটি টাকা লাগবে, আর এই টাকাটা কোথা থেকে আসবে, কে দেবে? টাকাটার জন্য কি আবার তিনি ঋণ নেবেন? ঋণ নিলে ঋণ ভাড়াতে জর্জরিত হবে বাংলাদেশ। আজ পর্যন্ত পাকিস্তান এই খত তারা জীবনে ভুলতে পারছে না যে তাদেরকে দু টুকরো করার পেছনে ভারতের একটা ভূমিকা ছিল। সেই তাদের সমর্থকরা এখন বাংলাদেশের রাজত্ব করছে। ইন্ডিয়া, USA, বাংলাদেশ, এই তিনটা দেশকে নিয়ে একটা ইকুয়েশন চিন্তা করা হয়। এই জায়গায় চিন্তা করা হয় যে আমেরিকা তার বর্মায় একটা বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ফুললি ইন্টারেস্ট দেখলে সেটা সম্ভব না। সুতরাং এখন বাংলাদেশের যে অবস্থা, এমনিতে চায়না, পাকিস্তান সহ বাংলাদেশ নিয়ে একটা টাই হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। গত দুদিনেও কিছু ডেভেলপমেন্ট আছে। বাংলাদেশের কোনো সমস্যা হয়েছে, পাকিস্তান এবং চায়না একসাথে কাজ করবে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিস্থিতিটা সবশেষ কি মনে হচ্ছে আপনার? সেখানে কি ইন্ডিয়া ব্যাকফুটে এখন? না, যখন ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গেলে এটা ঘটনা যে এটা একটা মানে ক্রমশ একটা ধীরে ধীরে একটা বিস্ফোরক জায়গায় পৌঁছচ্ছে আর কি। এবং বিস্ফোরক জায়গায় পৌঁছানোর অর্থ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ কার্যত একটা যুদ্ধের ময়দান হয়ে উঠছে। এবং সেইটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত, বাংলাদেশের মানুষের সেই জিনিসটাকে প্রতিরোধ করা উচিত। ভারতের মতো এত বড় দেশ, ভারতের দক্ষিণ প্রান্ত, সেখানে ধরুন আপনি কি দিল্লি থেকে যদি বিমানে যান, তাহলে বিমানে যেতেই 4 ঘন্টা লাগে, তাই না? এতটা দূরত্ব। সেই দূরত্বে সেখানে কিন্তু কেরালা, তামিলনাড়ু কি কর্ণাটক, তাদের বাংলাদেশ সম্পর্কে করে আগ্রহ নেই, কিছু জানেও না। অনেক কিছু আজকাল যেহেতু নানা রকম ঘটনা ঘটছে সেই কারণে এত জানছে, নাহলে খুব একটা আগ্রহ কোনো কালেই ছিল না। বাংলাদেশের সম্পর্কে গোটাটাই হচ্ছে যেটা বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী যে 5টি বা 6টি রাজ্য, তাদের বেশি প্রভাবিত হয়। সেটা খুবই স্পর্শকাতর এলাকা, এ বিষয়ে সন্দেহ নেই কোনো বিষয়। তার মধ্যে বঙ্গোপসাগর একটা স্পর্শকাতর এলাকা। এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে এর আগে পিটার হাস যখন ছিলেন এবং তার সঙ্গে যখন ডোনাল্ড লু আসছেন, তাদের একটাই ম্যান্ডেট ছিল কি করে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক এই জোটের আওতায় আনা যায়। সেটা তারা পারেননি, ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছেন বলে পরবর্তীকালে তারা এখন অন্যভাবে কাজ করছেন, যদিও পিটার হাস একটা অন্য এনার্জি কোম্পানির তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর ইত্যাদি কোনো পজিশন নিয়ে সেখানে আছেন। মাঝে মাঝেই তিনি কক্সবাজারে যান, সেখানে আবার এই ছাত্রদের সঙ্গে বৈঠকও করেন। এখন যেটা আমি শুনছি, যখন বাংলাদেশের আগামী দিনের রাজনীতি অনেকটা পরিষ্কার হতে পারে কিছুটা হলেও, সেটা হচ্ছে এখন এটা আপনি খুব ভালো বলতে পারবেন আমাকে, আমি আজই শুনেছি কিছুক্ষণ আগে, আমি এখনো ভেরিফাই করার স্কোপ পাইনি। সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, তিনি আমেরিকা যাচ্ছেন এবং আমেরিকার যে রাষ্ট্রদূত হচ্ছেন, উনি যাচ্ছেন। হ্যাঁ, উনি যাচ্ছেন এবং সেখানে ওয়াশিংটনের সঙ্গে কথা বলে, ফলে ওয়াশিংটন কি চাইছে পরিষ্কার সেটা বুঝে তিনি আসবেন। ফলে সেটার ক্ষেত্রে অনেকটা বাংলাদেশের বাকি পরিস্থিতিটা বোঝা যাবে। আর একই সঙ্গে দেখুন, বাংলাদেশে যিনি নতুন আমেরিকান রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন, তিনিও এসে পৌঁছচ্ছেন।
ফলে এইটা মানে এখন আগাম ভবিষ্যৎবাণী করা মুশকিল, কিন্তু এই অঞ্চলটা ঘিরে যে একটা ভূ রাজনৈতিক জটিলতা তৈরি হচ্ছে এটাতে কোনো সন্দেহ নেই। তাতে কিন্তু মানে ভারতের বিপদ থাকতেই পারে, ভারত ব্যাপারে বিপদ মুক্ত এরকম আমি কিছু বলছি না, কিন্তু ৭১-এও আমেরিকা ভারতের পক্ষে ছিল না। আমেরিকা অনেক সময় কখনোই ভারতের সিদ্ধান্তকে পছন্দ করে। গত ১৫-১৬ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখনও ভারতকে দিয়ে অনেক কিছু। হিলারি ক্লিন্টন নিজে চেয়েছিলেন প্রণব মুখার্জির সঙ্গে কথা বলে যে ইউনূসকে বসানো হোক ওখানে। তো সুতরাং সেটা তো ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ভারত বলেছিল সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তারা কাকে আনবেন না আনবেন। হিলারি ক্লিন্টন গিয়েছিলেন ওখানে। আমি একটা সময় প্রণব মুখার্জির সঙ্গে সফর করেছি, সেই সময় হিলারি ক্লিন্টন এসেছিলেন ঢাকাতে, এবং আমি দেখেছি সেই কাগজটা আমি এখনো সংগ্রহে রেখে দিয়েছি, আমার বইতে উল্লেখও করেছি। ৭ কলম খবর হচ্ছে হিলারি ক্লিন্টনের সঙ্গে ইউনূস এবং আমেরিকার রাষ্ট্রদূত এবং ব্র্যাকের ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর তার বৈঠক হচ্ছে। সেটা ৭ কলম খবর আছে। একটা কলম, সিঙ্গেল কলম হচ্ছে প্রণব মুখার্জির ঢাকায় আক্রমণ। ফলে এটা তো বহুকালে তাদের ইচ্ছা ছিল, এটা ইচ্ছে ছিল না যে তা নয়। সুতরাং এখন তাদের সফল। ফলে সেই আমেরিকা ডক্টর ইউনূসের কিভাবে তারা ক্ষমতায় এলে, তারেক রহমান ক্ষমতায় এলে কিভাবে ইউনূসের পজিশন কি হবে, কারণ ইউনূস হচ্ছে তাদের ট্রাম্প কার্ড বলতে পারে, তাদের তাস। সেই তাসটাকে তারা সহজে ছেড়ে দেবেন আমার এটা বিশ্বাস হয় না। পরে খুব ইন্টারেস্টিং, আগামী কিছুদিন বেশ ইন্টারেস্টিং বাংলাদেশের জন্য। এই বিষয়ে কোনো আপনি সঠিকই বলেছেন। অনেক 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 ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার জানিয়ে আজকে শেষ ধন্যবাদ। করছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনি বেরোতে পারেন। জি দর্শক, আপনারা শুনছিলেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, রাজনৈতিক বিশ্লেষক এবং এই অঞ্চলের খ্যাতিমান সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। আমি আপনাদেরকে আরেকটি আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিতে চাই। আমাদের পরবর্তী শো এই আমাদের ক্রিকেট নিয়ে আমাদের ভেতরে কি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য ক্ষেত্রে কি আইন উপদেষ্টা কথা বলেছেন, জানিয়েছে ভারতে তারা বাংলাদেশ এখন ক্রিকেট খেলতে যেতে রাজি নয়। সেই প্রেক্ষাপটে বিশ্লেষণ নিয়ে আসছেন খ্যাতিমান সাংবাদিক, স্পোর্টস জার্নালিস্ট, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, আপনাদের অনেকেরই পরিচিত মুখ এম কায়সার। তাকে নিয়ে আমাদের পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এম কায়সারের শোতে আপনাদেরকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের এখন ক্রিকেট যুদ্ধ চলছে। এক সময়কে ভাতৃপ্রতিম দুই দেশ। মোস্তাফিজকে আপনাদের দেশ থেকে খেলতে দেওয়া হয়নি, বলা হয়েছে যে একদম উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আইপিএল। তারপর বাংলাদেশ সম্প্রচার বন্ধ করেছে। বাংলাদেশ এখন ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চায় না। এই নিয়ে আইসিসির সঙ্গে তাদের দেন দরবার চলছে, এবং এই যে ক্রিকেট খেলা নিয়ে একটা রাজনীতি শুরু হলো দুই দেশের মধ্যে, এটা বলা যায় যে একটা কূটনৈতিক যুদ্ধ। ভারতের প্রতিক্রিয়া কি এবং আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি সত্যি সত্যি বাংলাদেশের যিনি উপদেষ্টা বলেছিলেন রাজনীতির সঙ্গে ক্রিকেট জড়ানো উচিত নয়, আমি তার সঙ্গে একমত। আমারও মনে হয়েছে যে ক্রিকেটটাকে এর মধ্যে না আনাটাই বাঞ্ছনীয় ছিল। এবার এটা একটা অহেতুক একটা বিতর্ক তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সফর করলেন, একটা ফিল গুড আবহাওয়া যাকে বলা হয় সেরকম একটা আবহাওয়া আমরা লক্ষ্য করছিলাম। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তটা সমস্তটাই মানে পরিস্থিতিটাকে একেবারেই বদলে দিল, পুরো মানে ক্যানভাসটাই বদলে গেছে। এবং তারা এটাও বলেছেন যে যেমন করেই হোক ভারত বাংলাদেশের মধ্যে ক্রিকেটের সম্পর্কটাকে এক মানে পুনঃস্থাপিত করা হোক। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে এক আসনে বসানোটা সঠিক হবে না। পাকিস্তানের সঙ্গে ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নেয় বা ইত্যাদি, ক্রিকেটের মাঠে যে করমর্দন করে না তার অনেক মানে কারণ আছে, সরাসরি হামলা করেছে বাংলাদেশ থেকে। এখনো আমরা ভারতে সেরকম কোনো সরাসরি হামলার কিছু ঘটনা ঘটেনি। ফলে সে ধরনের জঙ্গিপনা চলছে, এটা ঘটনা। আজও ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়েছে এবং দিল্লি নয় ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান হয়েছে। সেই স্লোগানটা দিচ্ছেন সেটাতে ভারত থেকে পাওয়া বিদ্যুতের জুড়ি, সেগুলো নিয়ে আর তুলছি না। এবং আজও তো বলেছেন, দেখেছেন আপনাদের কমার্সের বাণিজ্য উপদেষ্টা, যে ভারত থেকে আমরা চাল নিচ্ছি, চালও তারা নিচ্ছেন এবং চাল নিচ্ছেন পাকিস্তানের থেকে কম দামে, পাকিস্তান বেশি দামে বিক্রি করছে।
কারণ স্বাভাবিকভাবে পাকিস্তানে তো আপনি জানেন যে পাকিস্তানের ডলারের বিনিময়ে টাকার দাম যা বাংলাদেশের থেকেও অনেক বেশি। ফলে সেই কারণে এই যে সম্পর্কটা, যে সম্পর্কটা সত্ত্বেও ভারত এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সরকারের জন্য নয়, মানুষের স্বার্থে এটা করছে। কিন্তু একই সঙ্গে আমার কিন্তু একটা অন্য বক্তব্য আছে বিষয়। যখন তারা বলছেন যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়ানো অনুচিত, তখন তারা অলরাউন্ডার সাকিব সম্পর্কে তাকে কেন বিশ্বকাপ খেলতে দিলেন না? কি অভিযোগে? যে তিনি তথাকথিত ফ্যাসিবাদী সমর্থক ছিলেন, তার সাংসদ ছিলেন, ওটাকে ক্রিকেটের প্রতি সম্মান জানানো হয়েছিল। তাকে, তার বিরুদ্ধে খুনের মামলা যেমন সাংবাদিকদের দেওয়া হয়েছে, তাকেও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, সে একটা অত যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে যে পরিচয় করিয়ে দিয়েছে তার নাম সাকিব, অলরাউন্ডার। মুস্তাফিজেরও বড় ক্রিকেটার, ছোট ক্রিকেটার নয়, সেও বড় ক্রিকেটার নিঃসন্দেহে। কিন্তু সাকিবের সম্পর্কে আপনারা নীরব, সেটা যখন তো ভারত প্রতিবাদ করেনি। সাকিবও কিন্তু মুম্বাইতে খেলছেন, মুম্বাই আইপিএল এ কিন্তু সাকিবও আছেন, সাকিবকে কিন্তু সরানো হয়নি, সাকিব আছেন। সেটাই বলছি, যারা সিদ্ধান্ত নিয়েছেন যে কেবল মুস্তাফিজুরকেই সরানো হবে, এটা মূল টার্গেটটা মুস্তাফিজের থেকেও ছিল কিন্তু আসলে শাহরুখ খান।